السلام عليكم ورحمة الله. الحمد لله وحده الذي لا شريك له والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من عمل بما علم علمه الله ما لم يعلم. وكما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘদিন একটা প্রচেষ্টার পরে আল্লাহ তাআলা দ্বীনের একটা কাজ চূড়ান্ত বাস্তবায়ন দেওয়ার মতো আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। একটা বিষয়ে সকলের পরামর্শের জন্য, গুণীজনদের পরামর্শ নেওয়ার জন্য মূলত ভিডিওটা করা। আমরা দীর্ঘদিন সিলেবাস কারিকুলামের পরিবর্তনের বিষয় নিয়ে আমরা খুব উপলব্ধি করতেছিলাম যে একটা আধুনিক কারিকুলাম হওয়া দরকার, যে কারিকুলামের মধ্যে ইসলামও থাকবে, জাগতিক কারিকুলাম যেটা সেটাও থাকবে। যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সর্বপ্রথম দুনিয়ার ভালো চাইতে বলছেন, এরপরে বলছেন ওয়াফিল আখিরাতি হাসানা, তারপরে আখিরাত হাসানা। এই একটা আয়াতের উপরে একটা আয়াতকে সামনে রেখে যুগের চাহিদা অনুযায়ী আমরা মাদ্রাসাতুল হাসনাইন, এই দুইটা হাসানাকে একসাথ করে হাসনাইন আমাদের পথ চলা শুরু। আমাদের মূল উদ্দেশ্যই ছিল প্রতিটা মানুষ যেন সুশিক্ষায় সুগঠিত হয়, সুশিক্ষায় শিক্ষিত হয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, কথাটা বাস্তব। তবে কোন শিক্ষা? জাগতিক শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হইতো, তো আমরা বিগত ফেসিবাদের আমলে দেখছি যারা দুর্নীতি করছে, যারা দেশের টাকা লুটপাট করছে, এরা সবচেয়ে বড় বড় শিক্ষিত লোকগুলোই ছিল। কিন্তু একমাত্র আল্লাহ তাআলার ভয় তাকওয়া না থাকার কারণে, দ্বীনে ইলম না থাকার কারণে তাদের দ্বারা এই ধরনের বড় বড় কাজগুলা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তাহলে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? ওই শিক্ষার আলোকে আমরা একটু আলোচনা করতেছি। আমরা 600 শতাব্দী থেকে যদি আমরা 1200 শতাব্দী 1300 শতাব্দী পর্যন্ত যদি দেখি, এই লম্বা একটা জার্নি, 600-700 বছরের একটা জার্নি, এর মধ্যে আমরা দেখি উল্লেখযোগ্য যদি আমরা বিজ্ঞানীদের লিস্ট করি, ডাক্তারদের লিস্ট করি, ইঞ্জিনিয়ারদের লিস্ট করি, তো আমরা দেখব প্রথম সারির 15-20 জন 21 জন পর্যন্ত সবাই মুসলিম মনীষী। অর্থাৎ এই সমস্ত বিদ্যাগুলো মুসলমানদের হাতে ছিল। আল্লামা শফী সাহেব রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের মুসান্নিফ, উনি কসম খেয়ে বলছেন যে আধুনিক বিজ্ঞান তার তথ্য, গ্রহ নক্ষত্র সম্পর্কে তার তথ্যগুলো ততটুকুই পর্যন্ত দিতে পারছে যতটুকু আল্লামা ইবনুল খালদুন এবং ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি যতটুকু দিক নির্দেশনা দিয়ে গেছেন, এর বাহিরে তারা কিছুই দিতে পারেনি। আশ্চর্যের বিষয়, বর্তমান তথ্য প্রযুক্তির সবচাইতে আপডেট হলো ফিঙ্গারপ্রিন্ট বিজ্ঞান। এটা আবিষ্কার করছে কোরআনের একটা আয়াত থেকে, সূরা ইয়াসিনের আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি তোমাদের মুখের মধ্যে সিল মোহর এঁটে দিব, কথা বলার কোনো সুযোগ থাকবে না, হাত পা কথা বলবে। এই হাত পা কথা বলবে, এটার উপরে বিজ্ঞান গবেষণা করে সেই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করছে। কিন্তু এই তথ্য প্রযুক্তিগুলো তাদের হাতে কে দিল? তারা সব কিছুর গবেষণার মূল মাখাজটা হচ্ছে আমার কোরআন হাদিস। তারা গবেষণা করে তারা অ্যাটম বোম, টাইম বোম আবিষ্কার করতেছে, আর এটা মুসলমানদের উপরে প্রয়োগ করতেছে। তা কোরআন হাদিস তো আমাদের সম্পদ, কিন্তু আজকে এটা থেকে আমরা উপকৃত হতে পারতেছি না। কেন? আমরা বিগত 100 শতাব্দীর মধ্যে দেখছি জেনারেল কারিকুলাম নামে একটা কারিকুলাম তৈরি করা হয়েছে, যেটাকে মাদ্রাসা থেকে আলাদা করা হয়েছে। আলাদা করার মাধ্যমে পুরা জাতিটাকে, পুরা দেশটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক ভাগ মাদ্রাসা, এক ভাগ স্কুল ভার্সিটি। আর একটা কনসেপ্ট তৈরি করছে কিছু আলেম, আমাদের মতোই কিছু হুজুররা একটা কনসেপ্ট তৈরি করছেন। আমি বিরোধিতা করতেছি না, আত্মসমালোচনা করতেছি। কনসেপ্টটা হলো যে ইংরেজি শেখা যাবে না, ইংরেজি হারাম, দারুল দেবন্দের ফতুয়াও দেন ওনারা। অথচ তৎকালীন সময়ের প্রেক্ষাপট ছিল ইংরেজি শেখার জন্য মুসলিম বাচ্চারা যখন ইংরেজদের কাছে যায়, তখন ইংরেজরা তাদের মেজাজ মগজ ধুলাই করে দিয়া তাদেরকে বিধর্মী করে ফেলত। এই কারণে তৎকালীন সময় ওলামায়ে কেরাম ফতুয়া দিয়েছিলেন ইংরেজি শেখা হারাম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমি ফতুয়া দিলাম ইংরেজি শেখা হারাম, কিন্তু দেখা গেল আমি দিন শেষে ডাক্তার দেখানোর জন্য একজন ইংরেজি শিক্ষিতর কাছেই যাচ্ছি। আমি ফতুয়া দিলাম যে স্কুল কলেজে পড়া যাবে না, হারাম, সেখানে পড়লে জাহান্নামে যাবে। এই যে একটা কনসেপ্ট তৈরি করা হলো, কিন্তু দেখা গেল যেনারাই এই সমস্ত বক্তব্যগুলো দিচ্ছেন, ওনার বাড়ির ডিজাইন, ম্যাপ, নকশা, স্ট্রাকচার তৈরি করার জন্য ওই স্কুল ভার্সিটি পড়ুয়া ছেলেটার কাছেই যেতে হচ্ছে। তাহলে কেন এই ধরনের বিভাজন? আমরা দীর্ঘদিনের একটা জিনিস আমরা পর্যবেক্ষণ করছি যে মানুষ সবারই একটা চাহিদা, গার্ডিয়ানদেরও বিশেষ করে একটা অভিভাবকদের একটা চাহিদা, যে বাচ্চাকে যখন আমি ইংলিশ মিডিয়ামে দিই, স্কুল ভার্সিটিগুলোতে দিই, তখন সেখানে ইসলামিক শিক্ষা না থাকার কারণে সে আখিরাত থেকে বঞ্চিত। অপরদিকে তাকে যদি আমি মাদ্রাসায় দিই, তাহলে মাদ্রাসায় এই জেনারেল সাবজেক্টগুলো আপডেট না হওয়ার কারণে সে দুনিয়া থেকে বঞ্চিত। অথচ আল্লাহ প্রথমেই বলছেন দুনিয়া চাও, দুনিয়ার ভালো চাও, তারপরে বলছেন আখিরাতের ভালো চাও। এরই ধারাবাহিকতা আমাদের মাদ্রাসাতুল হাসনাইনের পথ চলা শুরু। আমরা একটা কারিকুলাম তৈরি করছি 4th শ্রেণী থেকে দাখিল পর্যন্ত। 4th শ্রেণী থেকে কেন করছি?
কারণ পুরা বাংলাদেশে নুরানির একটা কারিকুলাম প্রচলিত আছে, যেখানে প্লে, নার্সারি 1, 2, 3 ক্লাস 3 পর্যন্ত আছে, এবং আমরা এই নুরানি কারিকুলামটা পর্যন্ত আপডেট করতেছি। আমরা যখন নুরানি কারিকুলাম নিয়ে বসলাম, তখন আমরা দেখলাম যে একটা বাচ্চা প্লে, নার্সারি 1, 2, 3 এই 5টা বছর পড়ার পরও একটা বাচ্চা বাংলা সাবলীলভাবে পড়তে পারতেছে না, ইংরেজি রিডিং পড়তে পারতেছে না, আরবি নাজরা পড়তে পারতেছে না। কোরআন শরীফ হেফজ নেওয়ার আগে তার একটা বছর আবার নাজরা পড়তে হইতেছে। আমরা দেখলাম এখানে কারিকুলামটা তৈরি করা হয়েছে আমাদের পক্ষ থেকে, আমরা সব ডিগ্রিধারী লোকরা এই কারিকুলামগুলো তৈরি করছি। এটা আমাদের কাছে সহজ মনে হয়েছে, কিন্তু একটা বাচ্চার কাছে এটা সহজ মনে হয়নি, যার কারণে কাঙ্ক্ষিত রেজাল্ট যেটা এটা আমরা পাচ্ছি না। আমরা দেখলাম একটা বাচ্চাকে যখন আমি তমিজের হরফ, সিফাত, মাখরাজ সব কিছু দিব, এই বাচ্চাটা এলোমেলো হয়ে যাবে, বাচ্চা এটা নিতে পারবে না, বাচ্চার কাছে এটা অনীহা প্রকাশ করবে, বাচ্চা এটা নিতে চাবে না, অনাগ্রহ প্রকাশ করবে। কিন্তু আমরা ছোটোবেলায় আমরা যেভাবে পড়ছি কায়দা, আমপারা, কোরআন শরীফ শেষ, 6-7 মাসের মধ্যে আমরা কোরআন শরীফ নিয়ে নিছি, এবং আলহামদুলিল্লাহ বর্তমান যারা কোরআন শরীফ নিচ্ছে তাদের চাইতেও আমাদের পড়াশোনার এডুকেশন অবস্থাটা আরও ভালো ছিল, আরও উন্নত ছিল। তা আমরা দেখলাম যে এই 5টা বছর একটা বাচ্চার শেষ হওয়ার পরে তার রেজাল্ট কি, রেজাল্ট আসতে হবে ক্লাস 3 পরে একটা ছাত্রের রেজাল্ট আসতে হবে বাংলা সাবলীল পড়তে পারবে, ইংরেজি রিডিং পড়তে পারবে, আরবি থ্রোলি নাজরা পড়তে পারবে। কিন্তু আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছি না। যে কোনো প্রতিষ্ঠানে যাওয়ার পরে ক্লাস 4-এ যখন একটা ছেলের অ্যাডমিশন নেওয়া হয়, তখন এই জিনিসগুলোই দেখা হয়, বাংলা, ইংরেজি, আরবি এই 3টা সাবজেক্ট তার থ্রোলি পড়তে পারবে। অঙ্কের ক্ষেত্রে তার কি থাকবে, 10-এর ঘরের নামতা পর্যন্ত তার মুখস্থ থাকবে, যোগ বিয়োগ ভাগ বেসিক যেটা এটা সে জানবে। তা আমরা দেখলাম যে একটা ছেলেকে কোরআন শরীফ নাজরা ধরায় দিতে, হেফজ ধরায় দিতে, হেফজর উপযুক্ত করতে দৈনিক 1 ঘন্টা করে, যদিও 1 ঘন্টা করে যদি আমরা ক্লাস করাই, তাহলে সর্বোচ্চ 1 থেকে 1.5 বছর সময় লাগবে। আমরা এটা পরীক্ষিত, আমরা এটা অ্যাপ্লাই করছি, রেজাল্ট আসছে, শুধু কায়দা, আমপারা, কোরআন শরীফ। তাইলে আমরা একটা বাচ্চাকে 1.5 বছরের মধ্যে কোরআন শরীফ দিয়ে দিতে পারতেছি। এরপর আমরা দেখলাম বাংলা, অঙ্ক, ইংরেজি এই 3টা সাবজেক্টে তাকে অনর্গল থ্রোলি করার জন্য কতটুকু সময় লাগতে পারে। আমরা আমাদের পর্যবেক্ষণে দেখছি 2 থেকে 2.5 বছর। তারপরেও আমরা মিনিমাম 3 বছরের একটা কারিকুলাম তৈরি করতেছি। অন্যান্য প্রতিষ্ঠান 5 বছর একটা ছেলেকে যা দিতে পারবে না, আমি চ্যালেঞ্জের সাথে 3 বছরে একটা বাচ্চাকে তা দিতে পারবো। এবং আমাদের একটা কনসেপ্ট তৈরি হয়েছে, বাচ্চার মেধা দুর্বল অথবা বাচ্চার মেধা সবল। এটা ভুল কনসেপ্ট। মেধা কারো ভালো খারাপ হয় না, মেধা সবাই সমান। এটা কারো চেষ্টার পদ্ধতি, কারো প্রতিভা বিকাশ করতে পদ্ধতি চেঞ্জ করা লাগে, পদ্ধতি পরিবর্তন করা লাগে। প্রতিটা বাচ্চার মধ্যে একটা সুপ্ত প্রতিভা আছে, এটা বের করতে পারার নামই হচ্ছে ওস্তাদ। এটা বের করবে কি টিচার, এটা বাচ্চা বের করতে পারবে না। টিচার বিভিন্ন পদ্ধতি দিয়ে অ্যাপ্লাই করে, বিভিন্ন সিস্টেম অ্যাপ্লাই করে তারপর তার ভিতর থেকে প্রতিভাটা বের করবে। তা আমরা নুরানি কারিকুলাম আপডেট করতেছি, আমরা 3 বছরে নুরানি শেষ করব। আর যেই ছেলেটা আমাদের এখানে ক্লাস 3 পড়ে যাবে, সে অনায়াসে বাংলাদেশের টপ যে কোনো প্রতিষ্ঠানে ক্লাস 4-এ অ্যাডমিশন নিতে পারবে। 4 থেকে দাখিল পর্যন্ত আমরা যে সিলেবাসটা করছি, যে কারিকুলামটা, সেটা হলো আমাদের 2টা ধারা, একটা হচ্ছে স্কুল ভার্সিটি, একটা হচ্ছে মাদ্রাসা। স্কুল ভার্সিটিটার মধ্যে বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, সমাজ এগুলো হচ্ছে আপডেট। আর মাদ্রাসাটার মধ্যে হচ্ছে আরবি এবং আকিদা, ফেকা, মাসালা এগুলো আপডেট। আবার মাদ্রাসাটার মধ্যে 2টা ধারা, মাদানী নিসাব, কদিম নিসাব, জাদিদ নিসাব, কদিম নিসাব। আমরা 3টাকে সমন্বয় করছি এইভাবে যে একটা ছেলে ক্লাস 4 থেকে দাখিল পর্যন্ত পড়বে। এট এ টাইম সে একটা ছেলে দাখিল পর্যন্ত পড়বে এবং 9মের বছর তাকে আমরা মেশকাত শেষ করাই দিব। অর্থাৎ একটা ছেলে 9মের পরে চাইলে দাখিলি পরীক্ষা দিতে পারবে, অথবা অন্য যে কোনো কমি মাদ্রাসা আল হাইয়াতুল উলিয়া যায় মাস্টার্সের পরীক্ষাও দিতে পারবে, দাওরা হাদিসের। এতে হবে কি, একটা কনসেপ্ট ছিল যে ছেলেটা আলেম সে শুধু আলেম, আবার যে ছেলেটা ইঞ্জিনিয়ার সে শুধু ইঞ্জিনিয়ার। এই দিন শেষ, নতুন একটা বিপ্লবের বাংলাদেশ আসবে ইনশাআল্লাহ। যে ছেলেটা আলেম হবে অ্যাট এ টাইম সেই ছেলেটা আলেমও হবে, হাফেজও হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তারও হবে। অন্তত এই ছেলেটা যদি কোনো একটা প্রেসক্রিপশন লেখে, সেখানে কোনো দুর্নীতির আশ্রয় নেবে না। কোনো একটা পদে যদি সে বসে, রাষ্ট্রীয় কোনো একটা পদে, সে কখনো দুর্নীতির আশ্রয় নেবে না। আজকে আমরা ক্ষমতায় যেতে যাচ্ছি, কিন্তু ক্ষমতা মসনদ রাষ্ট্র পরিচালনার মতো এবিলিটি আমাদের হুজুরদের মধ্যে আগে তৈরি করতে হবে। এরই ধারাবাহিকতা আমাদের মাদ্রাসাতুল হাসনাইনের চলা। আমাদের মূল টার্গেট একটা বিপ্লব, চূড়ান্ত একটা বিপ্লব আসবে। জুলাই বিপ্লব আমাদের চূড়ান্ত বিপ্লব নয়, এটা সুবে সাদেক। আমরা স্বাধীনতা অর্জন করছি, বাস্তবতা আমরা দেখি 1971 সালে আমরা একবার স্বাধীনতা অর্জন করছি। তাহলে স্বাধীনতা 2 বার হয় না, স্বাধীনতা 1 বার হয়। তার মানে বোঝা গেল আগের স্বাধীনতা এবং পরের স্বাধীনতার মধ্যে ডিস্টেন্স কেন? ওই যে শিক্ষা জাতির মেরুদণ্ড, ওই শিক্ষিত লোকগুলোই বসছিল। এই শিক্ষিত লোকগুলো বৈশা পুরা রাষ্ট্রকে দুর্নীতিতে একদম আচ্ছাদিত করে নিছে, লুটপাট সব কিছুর অন্যায় একটা অরাজকতা চালু করে দিছে। এরাও শিক্ষিত ছিল, কিন্তু কী ছিল না? আল্লাহর ভয় ছিল না। আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে
আমরা সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা করাবো। একটা ছেলে আমরা দেখছি, আমরা আরবি যখন শিখি আমরা গ্রামার 5 থেকে 6 বছর পড়ি, কাফিয়া সরেজামি পর্যন্ত গ্রামার পড়ি, তারপরও 95% ছেলে আরবি কথা বলতে পারে না, আরবি এবারও থেকে তর্জমা উঠাইতে পারে না। আমরা গ্রামারের পিছনে পড়ে আছি, অথচ আমরা দেখি বাইরের কান্ট্রিগুলোতে একটা বাঙালি যা অনর্গল ইংরেজি শিখে ফেলতেছে 6-7 মাস, কোনো গ্রামার জানে না। সব বাদ দেন, আমরা বাংলাতে কথা বলতেছি, কয়জনে গ্রামার অনুযায়ী কথা বলি, মাতৃভাষা কথা বলতেছি। তা আমরা একটা ছেলেকে এই নেশাব যেগুলো আছে আমরা এই ক্লাস 4 থেকে নিয়ে 10ম পর্যন্ত আকিদা, ফেকা এবং মাসালা, এই ক্ষেত্রে আমরা কওমি মাদ্রাসার হানাফি মাযহাবের গ্রহণযোগ্য যে কিতাবগুলো আছে এগুলো আমরা সামনে রাখবো, এগুলো আমাদের পাঠ্য তালিকায় আসবে। আর আরবি শিখার ক্ষেত্রে আমরা মাদানী নিসাবের যে আবু তাহের মেজবা সাহেবের এসো আরবি শিখে আছে এটার উপরেই ডিপেন্ডেন্ট। 3 বছর 3টা এসো আরবি শিখে 3 খণ্ড যদি ভালোভাবে জব্দ করাই দিতে পারি, তার গ্রামার লাগবে না, নাউসরত তখন সে নিজেই পড়তে পারবে। এই জন্য আমরা আগে ভাষা দিচ্ছি, ভাষার পরে তাকে আমরা গ্রামার দিব। এটা বাচ্চার জন্য সহজ হবে, সে নিতে পারবে এবং সে এটা স্বাচ্ছন্দ্য বোধ করবে। পাশাপাশি আমাদের যে টিচার নিয়োগ দিচ্ছি, আমরা সাবজেক্ট ভিত্তিক টিচার নিয়োগ দিচ্ছি। যিনি ইংরেজি পড়াবেন ওনার এই পরিমাণ দক্ষতা এবিলিটি থাকতে হবে যে উনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন। যিনি আরবি পড়াবেন আরবি ক্লাসে তিনি আরবিতে কথা বলতে পারবেন। এবং সময়ের ব্যবধানে আমরা যদি সফল হই ইনশাআল্লাহ বছর খানিকের ব্যবধানে আমরা এমন একটা নিয়ম করব যে বাচ্চারা পর্যন্ত তাদের সাবজেক্ট ভিত্তিক সাবজেক্ট হিসেবে তারা ক্লাসে কথা বলবে। ইংরেজি ক্লাসে ইংরেজিতে কথা বলবে, আরবি ক্লাসে আরবিতে কথা বলবে। সব কিছু মিলে আমাদের পথ চলা। তো গুণীজনদের পরামর্শ থাকবে আমাদের এই বিষয়ের উপরে। যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই আমরা আপনাদের মন্তব্যগুলোকে সাদরে গ্রহণ করব, যথাযথ মূল্যায়ন করব। আর গার্ডিয়ানদের কাছে যারা ইনডিসিশনে ভুগতেছেন, বাচ্চাকে কোথায় দিবেন, নির্দ্বিধায় আমাদের প্রতিষ্ঠানে দিতে পারেন। এবং আমাদের সবচেয়ে বড় বিষয় যেটা, আমরা হ্যাফজ সাবজেক্টটাকেও আলাদা করে দিই। হ্যাফজ শাখায়ও যারা পড়বে তারা অ্যাট এ টাইম হ্যাফজ পরিচালনার পাশাপাশি তারা একই সাথে জেনারেল ক্লাসগুলোও পরিচালনা করতে পারবে, জেনারেল ক্লাসগুলোও কন্টিনিউ করতে পারবে। অর্থাৎ একটা ছেলে হ্যাফজ পড়বে, তার যোগ্যতা অনুযায়ী ক্লাস 4-এ জেনারেল ক্লাসে সে শরিক হবে, 5-এ জেনারেল ক্লাসে শরিক হবে এবং পরীক্ষা দিতে পারবে। এবং আমাদের এই কারিকুলামটা বাস্তবায়নের সফলতার 99% গ্যারান্টি। কারণ আমরা একটা তথ্য, একটা ফর্মুলা আবিষ্কার করছি, ফর্মুলা না, একটা থিওরি নিয়ে আমরা আগাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ক্লাসের পরে ক্লাসে শেষ করব। আমরা দেখছি 8টা-10টা ক্লাস শেষ হয়, এরপর আমরা মাগরিবের পরে রিভিশন দিই, তাকরার করি। এই সিস্টেমটা বাদ। আমরা ক্লাস যদি 40 মিনিট হয় তো আমাদের তাকরার হবে 40 মিনিট, রিভিশন হবে 40 মিনিট, ওস্তাদ বসা থাকবে। ক্লাসের পরে ক্লাসেই শেষ করা হবে। সকাল 8টা থেকে বিকাল পর্যন্ত ক্লাস হবে, ক্লাসের পরে ক্লাসেই শেষ করা হবে। মাগরিব থেকে এসা পর্যন্ত কোনো ছেলে যদি দুর্বল থাকে তার দুর্বলতা কাটানোর জন্য ওস্তাদ তার পিছনে আলাদা মেহনত করবে। এবং প্রতিটা ছেলে বিভিন্ন সেক্টর থেকে আসবে, বিভিন্ন ক্যাটাগরির ছেলেরা আসবে। এরা আমাদের সিলেবাসের সাথে উপযোগী হওয়ার জন্য আমরা কিছু শিট ব্যবহার করব, নিজস্ব ব্যক্তিগত শিট। এই শিটটা হচ্ছে সিলেবাসের উপযোগী করে তোলার জন্য, সিলেবাসের জন্য সহায়ক হবে। ধীরে ধীরে আমাদের এই সিলেবাসটাকেই, এই শিটটাকে আমরা আরও আপডেট করার মাধ্যমে আমাদের এই শিটটাকে আমরা একটা সিলেবাসে রূপান্তর করবো ইনশাআল্লাহ। আমাদের একটা পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। আপনার সন্তান আমাদের সহযোদ্ধা, তার একটা সুন্দর ভবিষ্যৎ আপনি যদি তাকে দিতে চান অবশ্যই আপনি আমাদের প্রতিষ্ঠানটাকে চুজ করবেন। আর এখন সর্বদিকে সর্বমহলে এই চাহিদা। আমরা ফেসিবাদী আমলে এই কারিকুলামটা বাস্তবায়ন করতে পারিনি কেন? ফেসিবাদী আমলে কারিকুলামের মধ্যে এমন কিছু অনিসলামিক বিষয় ছিল, যদি জাতীয় কারিকুলামটা যদি আমরা আনতাম তো বাচ্চারা ইসলাম শিখা তো দূরের কথা, বরঞ্চ ইসলামের বিরোধী জিনিসগুলোই তাদের মগজের মধ্যে ঢুকানো হতো। তা আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার জানুয়ারিতে যে সিলেবাস পাবলিশ করবেন, এটা ওনাদের নেতৃত্বে একটা টিম কাজ করতেছে। ইসলামিক সিলেবাস হবে, ওই জাতীয় কারিকুলামটাই সমন্বয় করে আমরা 3টা সমন্বয় করে আমরা একটা সিলেবাস নতুন তৈরি করছি। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সফলতা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।